প্লিজ স্যার, আমার সাথে এমনটা করবেন না। লজ্জা করে না আপনার স্যার হয়ে নিজের ছাত্রীর সাথে নোংরামি করতে? নোংরামি কোথায় করলাম? আমি যে আদর করছি তোমায়। কোনটা নোংরামি আর কোনটা আদর এতটুকু বোঝার ক্ষমতা হয়েছে আমার স্যার। তাই নাকি? তাহলে তো দেখছি বেশ বুঝদার মেয়েও হয়ে উঠেছো তুমি। এতই যখন বোঝো তাহলে নিশ্চয়ই এটাও বুঝতে পারছো যে আমি কি চাইছি। আপনি যেটা চাইছেন সেটা আমার পক্ষে আপনাকে দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় সুন্দরী? আমাকে কি খুব ভয় পাও তুমি? দেখো, ভয় পাওয়ার কিছু নেই। একটু আদর করতে দাও, তার পরিবর্তে পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেব। আমার নাম্বার আপনাকে বাড়িয়ে দিতে হবে না। আমাকে যেতে দিন দয়া করে। একদম ভালো হচ্ছে না কিন্তু। এভাবে আরশি জাফর স্যারকে অনুনয় বিনয় করতে লাগলো, কিন্তু স্যার ওর কোনো কথাই কানে তুলছে না। আজ যেন সে নিজের উদ্দেশ্য পূরণ করেই ছাড়বে। এরপর জাফর স্যার এমন একটা অবাক কাণ্ড করে বসলো, আরশি নিজেও ভাবতে পারেনি ওর স্যার এতটাও নিচে নামতে পারে। আরশির হাতটা চেপে ধরে নিচের প্যান্টের চেনের ভেতরে চালান করে দিল। আরশি ভেতরে ভয়ঙ্কর কিছুর অস্তিত্ব অনুভব করতে পারল। নিজের হাতটা এক ঝটকায় সরিয়ে নিল। জাফর ওর দিকে এগিয়ে বলতে লাগলো, ধুর বোকা মেয়ে, হাতটা বের করলে কেন? আর একটা দাও না ভেতরে। না, পারবো না আমি। দেখবে ওটা? না, আমি কিছু দেখতে চাই না। আরে দেখোই না, দেখবে নিজের লোভ সামলাতে পারবে না। আমি কিছু দেখতে চাই না। দয়া করে এবার যেতে দিন আমায়। আপনার পায়ে পড়ি। আজ তোমাকে আদর না করে তো ছাড়বো না। আজ সুযোগ যখন পেয়েছি, আদর করেই ছাড়বো তোমায়। আমার কথা না শুনলে কিন্তু একদম ভালো হবে না। শুধু আদর করে ছেড়ে দেবেন তো? হ্যাঁ, ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে, তবে যা করার তাড়াতাড়ি করবেন। আমাকে যেতে হবে। এই বলে আরশি ওর ওড়নাটা ফেলে দিল। আরশি ভালো করেই বুঝতে পেরেছে আজ জাফর স্যারের কথা শোনা ছাড়া কোনো উপায় নেই ওর। জাফর স্যার ওকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। এরপরে আরশির গলা, ঘাড়, ঠোঁট, মুখ সর্বত্র আদর করতে লাগলো। এক পর্যায়ে আরশির ঠোঁটের ভেতরে নিজের ঠোঁট ডুবিয়ে দিল জাফর। আরশির ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। নিজেকে স্যারের থেকে দূরে সরানোর চেষ্টা করে। এভাবে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। আরশি লক্ষ্য করলো জাফর স্যার তার শার্টটা খুলছে। আরশি অবাক হয়ে ওর স্যারকে জিজ্ঞেস করে, স্যার, আপনি নিজের জামা খুলছেন কেন? একটু পরেই দেখতে পাবে। এরপর জাফর আরশিকে জোরপূর্বক বালিশের ওপরে শুইয়ে দিল। নিচে ওর শরীরের ওপরে উঠে পড়ে তারপর প্যান্টটা খোলার চেষ্টা করে। আরশি ওর স্যারের এই কর্মকাণ্ড দেখে আরো বেশি অবাক হয়। জাফর ইতিমধ্যেই ওর প্যান্ট হাঁটু পর্যন্ত নামিয়ে এনেছে। জাফর স্যারকে উলঙ্গ অবস্থায় দেখে ভয়ে কেঁপে উঠল আরশি। ভয়ে ভয়ে বলতে লাগলো, স্যার, আপনি কি করছেন এসব? আপনি না বললেন আমায় আদর করা হলেই যেতে দিবেন? হ্যাঁ, বলেছিলাম তো। তাহলে এখন যেতে দিচ্ছেন না কেন? এখন যেতে দেই কি করে? আসল আদর পর্ব যে এখনো বাকি। আপনি কি করছেন এগুলো? একটা সত্যি কথা বলো তো, এতক্ষণ যে আমি আদর করলাম তোমায়, তোমার কি ভালো লাগেনি? অবশ্যই লেগেছে। এতক্ষণ ধরে এত সুখ দিলাম তোমায়, এর বিনিময়ে কি কিছু পেতে পারি না আমি? চলো, এবার একটু গভীরভাবে আদর করি তোমায়। জাফর স্যারের আসল মতলব বুঝতে পেরে আরশি ভয়ে কেঁদে উঠল। এরপর ওকে বলে, আপনার পায়ে পড়ি স্যার। আমি মরেই যাব আজ। আপনাকে সহ্য করার মতো ক্ষমতা নেই আমার। শেষ হয়ে যাব আমি। বোকামি, কিছুই হবে না। প্রথম প্রথম সবারই কষ্ট হয়। এরপর এই জাফর স্যার কী জিনিস বুঝতে চাইবে। সারা জীবন আমাকে নিজের ভেতরে গেঁথে রাখতে মন নেই চাইবে তোমার। ছি, আপনার মুখে দেখছি কিছুই আটকায় না। যা খুশি তাই বলে যাচ্ছেন। এত সময় নষ্ট কেন করছো? চলো এবার শুরু করি। আর একদম কান্নাকাটি করবে না। করলেও মুখ বুঝে। যদি আমি কোনো শব্দ শুনতে পাই, আরও বেশি কষ্ট দেব। এই বলে জাফর ঝুঁকে পড়ল আরশির দিকে। আরশি নিজের ভেতরে ওর স্যারের পাশবিক স্পর্শ অনুভব করে। যন্ত্রণায় কুঁকড়ে উঠল আরশি। স্যারের দীর্ঘ ভারী শরীরটা ওর ওপরে পুরোপুরি শুয়ে পড়েছে। তার ভার বহন করা কষ্টকর হয়ে পড়ছে আরশির জন্য।
নিজের হাত দিয়ে মুখ বন্ধ করে চোখের জল ফেলতে লাগলো আরশি। এরপরে কতটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে আরশির খেয়াল নেই। জাফর স্যার নিজের ঘর্মাক্ত শরীর নিয়ে ওর ওপর থেকে উঠে গেল। আরশিকে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, একটা পিল খেয়ে নিও ফার্মেসি থেকে কিনে। ঝোঁকের বসে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তবে আমার এই সর্বনাশটা না করলেও পারতেন। কি আজব, এইটুকু সময়ের ব্যবধানে বাচ্চা এসে যায়নি পেটে তোমার? ওষুধ খেয়ে নিলে আর কোনো রিস্ক থাকবে না। এরপরে আরশি কাঁদতে কাঁদতে ওর জাফর স্যারের রুম থেকে বেরিয়ে আসলো। বাড়ি থেকে ফেরার পথে ফার্মেসি থেকে একটা পিলের প্যাকেট কিনে নেয়। এরপরে বাসায় ফিরে আসলো। আরশির আপু ওকে দেখতে পেয়ে থামিয়ে দিল। এদিকে আরশি ভয়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। যদি ওর আপু কিছু বুঝতে পারে তাহলে তো সর্বনাশ। আরশির আপু নীলা জাফর স্যারকে একদম পছন্দ করে না। তাই ও আরশিকে বারবার বারণ করেছে জাফর স্যারের কাছে প্রাইভেট পড়তে। আজ যখন স্যার ওকে ফোন করে বাসায় ডেকেছে, নীলাই নিষেধ করেছিল। কিন্তু আরশি ওর বোনের কথা না শুনে জাফর স্যারের বাসায় পড়তে চলে যায়। সবাই ওনার বাসায় পড়তে আসার কথা থাকলেও কেউ আসেনি। প্রথমে আরশি ভীষণ হতাশ হয়েছিল স্যারের বাসা থেকে ফিরে আসার প্ল্যান করে, কিন্তু এরপরে জাফর স্যার ওকে নিচের ঘরের ড্রয়িং রুমে নিয়ে আসে। তারপরে আরশির সাথে কি ঘটেছিল সবটাই সবার জানা। আরশির বোন নীলা ওকে জিজ্ঞেস করে, কি রে, তোকে দেখতে এমন এলোমেলো লাগছে কেন? কোথায় এলোমেলো আপু? আমি ঠিকই আছি। এতক্ষণ ধরে কি করছিলি জানতে পারি? সেই কখন বাসা থেকে বের হয়েছিস, তারপর আর ফেরার নাম নেই? এতক্ষণ ধরে টিউশন নিচ্ছিলাম। বাহ, বেশ ভালো। স্যারের টিউশন নিচ্ছিস ভালো কথা, আবার তার বাচ্চা নিয়ে ফেরিস না, ভুল করেও না। আপু এগুলো কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হলেও আপত্তি নেই। সৃষ্টিকর্তার কাছে চাওয়া তোর মাথাটা যেন ঠিক থাকে, নয়তো বড় সড়ো বিপদ হয়ে যেতে পারে। ওই স্যারটাকে একদম পছন্দ নয় আমার, ও যা খুশি করতে পারে। এই বলে আরশির বোন তিথি ওর সামনে থেকে চলে যায়। আরশি যেন হাঁপ ছেড়ে বাঁচল। আরেকটু হলেই আজ ধরা পড়ে যেত নীলার কাছে। কিন্তু আরশি এটাও ভেবে দেখেছে ওর আপু নীলার কথাগুলো একেবারে সত্যি। কিন্তু ও স্যারের বিষয়ে এত কিছু জানে কি করে, এটাই মাথায় ঢুকছে না আরশির। রুমে ফিরে দ্রুত বাথরুমের দিকে ছুটে গেল আরশি। এরপরে শাওয়ারটা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়ল। স্যারের সাথে ঘটা মুহূর্তগুলোর কথা কিছুতেই মাথা থেকে দূর করতে পারছে না। কি করে নিজের মন থেকে এই বাজে স্মৃতিগুলো মুছে ফেলবে সেই উপায় জানা নেই আরশির। এরপরে আরও কয়েকটা মাস কেটে যায়। সেদিনের ঘটনার পরে আরশি ওর স্যারের সাথে টিউশনি সহ সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। একদিন আরশির বোন নীলা ওর ঘরে ঢুকতেই দেখতে পায় আরশি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরশি ছুটে গেল ওর দিকে, ওকে বিছানার ওপরে শুইয়ে দিল। জ্ঞান ফেরানোর নানান চেষ্টা করে, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরছে না আরশির। বেশ কয়েকদিন ধরেই আরশির শরীরটা খারাপ যাচ্ছে। নীলা সেটা লক্ষ্য করেছে, কিন্তু বিষয়টা এত দূর গড়াবে ভাবতেও পারেনি আরশি। এরপরে নীলা আরশিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার আরশির মেডিকেল টেস্ট দিল, কিছু রিপোর্ট বের করে সবার পরে ওরা ডাক্তারের সাথে দেখা করে। আরশির বোন নীলা ডাক্তারকে প্রশ্ন করে, ডাক্তার সাহেব, আমার বোনের কি হয়েছে? কোনো খারাপ অসুখ হয়নি তো তোমার ওর? না, কোনো অসুখ হয়নি, তবে আপনার বোনকে এখন থেকে একটু সাবধানে রাখবেন। কেন ডাক্তার সাহেব, কি হয়েছে? উনি প্রেগনেন্ট। এত কম বয়সে বাচ্চা নেওয়াটা যদিও শরীরের জন্য ঝুঁকিপূর্ণ, আমি ওনাকে কিছু নির্দেশনা লিখে দিছি, সেগুলো মেনটেন করে চলার চেষ্টা করবেন। নীলা ওর বোন আরশিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। বাড়িতে ফেরার পরে ওদের দুজনের ভিতরে কোনো কথা হলো না। বাড়ি ফিরে নীলা আরশিকে নিয়ে ওর ঘরে ঢুকলো। এরপর ওর গালে সজোরে একটা চড় বসিয়ে দিল। বল, কার সাথে কি কুকর্ম করেছিল? এটা কার ফসল? আমায় মাফ করে দাও আপু। বিশ্বাস করো, যা হয়েছে তাতে আমার কোনো দোষ নেই। তাহলে কে দোষ করেছে বল? কার কুকর্মের ফল বড় হচ্ছে তোর ভেতরে? জাফর স্যারের। হোয়াট? তুই এগুলো কি বলছিস? এগুলো আরশি? আমি একদম ঠিক বলছি। তোমার মনে আছে একদিন আমি বাড়ি থেকে এলোমেলো অবস্থায় ঢুকে পড়েছিলাম
আর তুমি আমাকে জাফর স্যারকে নিয়ে অনেক কিছু শুনিয়েছিলে। হ্যাঁ মনে আছে তো। ওই দিনই হয়েছিল। তোকে যা বলেছে তুই তাই করে নিয়েছিস, কেন করলি এমনটা বল। আমি ইচ্ছে করে কিছু করিনি, উনিই জোর করলেন আমায়। আমায় জোর করে ওনার সাথে ফিজিক্যাল রিলেশন করতে বাধ্য করেন। তুই এত বড় একটা কথা লুকালি কেন আমাদের থেকে? আর কাউকে না হোক অন্তত আমায় বলতে পারতি। আমি সত্যিই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। এখন যে এত বড় একটা সর্বনাশ হলো, এখন কি করবি? আমি জানি না, কিছু জানি না। আমি মরা ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমি ছি, এই কথা মুখে আনতে নেই। আমি আজকেই ওই লোকটার বাড়িতে যাব, ওর সাথে কথা বলবো। এই বাচ্চার দায় স্বীকার করতেই হবে ওকে। উনি এত বড় একজন মানুষ, তোমার কি মনে হয় আমার পেটের বাচ্চার দায় স্বীকার করবে? সে যদি বাচ্চা জন্ম দিয়ে থাকে তবে দায় স্বীকার করতে বাধ্য। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি একটা ব্যবস্থা করবই। ওর মুখোমুখি হব আমি, তারপর দেখি কি করে অস্বীকার করে। এরপরে নীলা জাফর স্যারের বাড়িতে গেল। জাফর স্যার বাড়িতে একাই থাকে। নীলাকে দেখে চমকে উঠল জাফর, তারপরে বলতে লাগলো, এ কি তুমি তুমি কেন এসেছো আমার এখানে? কেন এসেছি বুঝতে পারছেন না তাই তো? একটু পরে ঠিক বুঝতে পারবেন। কি নাটক হচ্ছে শুনি? যা বলার পরিষ্কার করে বলো। আপনি আমার ছোট বোনের সাথে কি করেছেন? আপনার কারণে বেচারি এখন মরতে চায়। মানে আমি কি করলাম আবার তোমার বোনের সাথে? আমার বোন আরশি প্রেগনেন্ট, আপনার বাচ্চার মা হতে চলেছে সে। এবার কি আমাকে আরো বুঝিয়ে বলতে হবে যে আপনি ঠিক কি করেছেন ওর সাথে? কি বলো? আরশি প্রেগনেন্ট? সত্যি বলছো তো তুমি? তো কি আমি মিথ্যা বলছি? আচ্ছা, তোমার বোন কোথায়? ও আমার সাথেই এসেছে, কিছুতেই আসতে চাইছিল না। আমি ওকে জোর করে আপনার কাছে নিয়ে এসেছি। কই তাকে তো দেখতে পাচ্ছি না। আর আমি কি বাঘ না ভাল্লুক যে আমার কাছে কাউকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে আসতে হবে? তাকে আমার সামনে উপস্থিত করো, আমি তার মুখ দেখতে চাই। এরপরে নীলা আরশিকে ভিতরে ডেকে নিয়ে আসলো। আরশি জাফরের সামনে দাঁড়ায়। জাফর ধীরে ধীরে এগিয়ে গেল আরশির দিকে। এরপরে ওর পেটের ওপরে হাত রেখে বলতে লাগলো, আমার সন্তান এখানে বড় হচ্ছে ও, তাই না? আরশি, তুমি আমায় এটা আরও আগে বললে না কেন? নিজের সন্তানকে তোমার পেটের উপর থেকে স্পর্শ করে দেখো, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি ভাবতেই পারছি না আমার বাচ্চা বড় হচ্ছে তোমার গর্ভে। আরশি দেখো, তোমার আর আমার সন্তান, আমি ওর স্পন্দন অনুভব করতে পারছি নিজের হাতে। জাফর স্যারের কথা শুনে ওরা দুজন একে অপরের দিকে তাকাতে লাগলো। লোকটা এত সহজে সবটা স্বীকার করে নেবে ওরা যেন মানতে পারছে না এটা। জাফর স্যার ওদের দুজনকে আরো এক প্রস্থ অবাক করে দিয়ে বলতে লাগলো, নীলা, তাহলে তুমি বলো আরশিকে কবে বিয়ে করে আমি আমার ঘরে নিয়ে আসবো? নীলা কি উত্তর দেবে জানা নেই ওর। জাফর আরশির দিকে এবার তাকিয়ে আরশিকে প্রশ্ন করে, আরশি, তোমার আপু তো কিছুই বলছে না, এবার তুমি বলো কবে তোমায় বিয়ে করে আমার ঘরে নিয়ে আসবো? এই কাজে তো একদম দেরি করা চলবে না। একটা কথা আছে জানো তো, শুভ কাজে একদম দেরি করতে নেই। তাহলে আমি কি করে দেরি করি বলো? আরশি কিছু বলার উদ্দেশ্য জাফরের দিকে এগিয়ে যেতেই জাফর ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। নীরা গিয়ে ওকে সামলায়। জাফর খিলখিল করে হাসতে লাগলো ওদের দুজনের সামনে। তারপর বলতে লাগলো, কি ভেবেছিস তোরা যা বলবি আমি তাই বিশ্বাস করে নেব? এই বাচ্চা যে আমার তার কি প্রমাণ আছে? আমি নিজে প্রমাণ। আপনি সেদিন এই বিছানার উপরে বসে জোর করে সেই দিনই বাচ্চাটা আমার পেটে আসে। আপনি আমায় পিল খেতে বলেছিলেন, আমি কিনেছিলাম কিন্তু খাওয়ার কথা ভুলে যাই। কোনো প্রমাণ আছে? তোমার কথার কি কোনো প্রমাণ আছে? আর আমি কি এতটাই নিচে নেমে গিয়েছি যে একটা হাঁটুর বয়সী মেয়েকে নিজের বাচ্চার মা করে দেব? কোনো নাটক সাজিয়ে এনেছো তোমরা দুজন। এর ফল কি হতে পারে জানো? আমার বোন কোনো মিথ্যা বলছে না জাফর স্যার। আর কেউ না জানলেও আপনার চরিত্র কেমন আমি ভালো করে জানি। আমার বোনের সাথে আমিও বিশ্বাস করতাম না যদি না আপনি আমার সাথে অসভ্যতা করতেন। মনে পড়ে আমার সেই চরের কথা? আমার সাথে নোংরামি করতে চাইলে যেটা আমি আপনাকে উপহার দিয়েছিলাম।
আমার বোনেরও সেরকম কিছু করা উচিত ছিল, কিন্তু ও ভুল করেছে। সবটা মুখ বুঝে সহ্য করে নিয়েছে। সব মিথ্যা, সব বানোয়াট কথা বলছো তোমরা, যার কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই, কিছু নেই। ডিএনএ টেস্ট বলতে কিছু একটা হয়, কিন্তু স্যার আপনি আশা করি সেটা ভুলে যাননি। আমার ছোট বোনটার সর্বনাশ করে তো পার পাবেন না আপনি। ওর বয়সটা দেখেছেন? এটা কি ওর বিয়ে করার বয়স নাকি বাচ্চা জন্ম দেওয়ার বয়স? চুপ করো। তোমরা যে কথা বলছো তার কোনো প্রমাণ আছে? আর তোমাদের খুব ভালো করে চেনা আছে আমার। আমি আরশির সাথে কিছু করিনি। সেদিন প্রাইভেট পড়তে এসে ও নিজেই জোর করেছিল আমাকে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করতে বাধ্য করেছে। তার মানে স্বীকার করছেন যে বাচ্চাটা আপনার? হ্যাঁ, তবে আমাকে জোর করা হয়েছিল। আপনার মতো একটা মানুষকে আমার বোন জোর করেছে? এই কথা কি বিশ্বাসযোগ্য? এই তোমরা দুজন কি চাও বলো তো? কত টাকা লাগবে বলো তো তোমাদের? তার বিনিময়ে তোমরা আমায় এই ঝামেলা থেকে মুক্তি দাও। আপনার টাকার কোনো দরকার নেই। আপনার মতো নরপশুর একটা জিনিস হলেই চলবে, কি সেটা? আপনার জীবনটা। মানে তোমরা কি আমায় মারার হুমকি দিচ্ছ? এরপরে নীলা আর আরশি কোনো প্রকার কথা না বলে জাফর স্যারের বাড়ি থেকে বেরিয়ে গেল। এর এক সপ্তাহ পরের ঘটনা। পত্রিকায় খবর ছাপা হলো, সিটি হাই স্কুলের শিক্ষক জাফর উল্লাহর মৃতদেহ উদ্ধার। খুনি তাকে তার শরীরের গোপন অঙ্গ কেটে হত্যা করে। কে খুন করেছে, কিভাবে খুন হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হাই স্কুলের বেশিরভাগ ছাত্রীদের দেওয়া বিবৃতি অনুযায়ী জাফরুল্লাহ নাকি তার ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করত। সবাই অতিষ্ঠ ছিল তাকে নিয়ে। এমনকি স্কুলের প্রধান শিক্ষক তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিলেন, কিন্তু সেটা বাস্তবায়ন হবার আগে ওনার জীবন কেড়ে নেওয়া হয়। খবরটা দেখে নীলা আর আরশি একে অপরের দিকে চেয়ে রহস্যময়ী হাসি দিল। আরশি নীলাকে বলে, আপু এই বাচ্চাটার কি হবে? দেখ বোন, যাই হয়ে যাক না কেন, এই বাচ্চাটার কোনো দোষ নেই। তবে এটাও ঠিক, তুই নিজেই একটা বাচ্চা। বাচ্চা জন্ম দেওয়ার মতো বয়স এখনো হয়নি তোর। তাই আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, ডাক্তারের সাথে আলাপ করে, যাতে এই বাচ্চাটা আর পৃথিবীতে না আসতে পারে। সত্যি যদি ওকে জন্ম দিতে কোনো বাধা না থাকতো, আমি কিছুতেই এই কাজটা করতাম না আপু। বুঝতে পারছি বোন, তুই দুঃখ করিস না। ওই জানোয়ারটার পাপের শাস্তি আমাদের সবাইকেই ভোগ করতে হচ্ছে এখন, এমনকি এই বাচ্চাটিকেও। কিন্তু আমরা তো ওর উচিত বিচার করেছি। খবরদার এই কথা আর কখনো উচ্চারণ করিস না। আর ওই পশুর নাম আমি দ্বিতীয়বার শুনতে চাই না। জানো তো, ওর মৃত্যুতে আমাদের স্কুলের সবাই খুশি, বিশেষ করে ছাত্রীরা। দেখেছি। একটা মানুষের দুষ্কর্ম ঠিক কোন জায়গায় পৌঁছালো, মানুষ তার মৃত্যু নিয়ে উল্লাস করতে পারে। ওর মতো পিচাসের বেঁচে থাকার কোনো অধিকার নেই।